নমস্কার, একেবি টিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছে সংবাদে। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন সেনার 3 বাহিনীর প্রধানরা। সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। অপারেশন সিঁদুর নিয়ে তারা রাষ্ট্রপতিকে যাবতীয় আপডেট জানিয়েছেন। এদিন দেশের সিডিএস জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনার প্রধান মার্শাল এপি সিং এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন এবং অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত তথ্য জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও 3 বাহিনীর সাহসিকতা এবং নিষ্ঠার প্রশংসা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোরভাবে জবাব দিয়েছে তাকে সাধুবাদ জানান রাষ্ট্রপতি। দেশের 3 বাহিনীর যৌথ অভিযানেই অপারেশন সিঁদুর চালানো হয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় 20 সেনাবাহিনী। অপারেশন সিঁদুরের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। অপারেশন সিঁদুরের সাফল্যে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় বিজেপি দলের তরফে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী ও দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সমাজের সকল অংশের মানুষ এই র্যালিতে অংশ নেন। উপস্থিত ছিলেন জিনমাস দীপা কর্মকার সহ কচি কাচারা। র্যালিতে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, গত 22শে এপ্রিল পহেলগামে যেভাবে আমাদের নিরীহ পর্যটকদের পাক মদতপুষ্ট জঙ্গিরা হত্যা করেছে, সেটাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় 20 সেনারা অপারেশন সিঁদুরের সফল রূপ দিয়েছে। সেই 20 সেনাদের শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্যভিত্তিক র্যালি করা হয় বলে তিনি জানান। এদিন র্যালিতে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। 22শে এপ্রিল 2025 পহেলগামে যেভাবে নিরীহ আমাদের পর্যটকদের 26 জন, 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নৃশংসভাবে পাক মদতপুষ্ট যে টেররিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের 3 বাহিনী, আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেররিস্টদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিঁদুর এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে। এর জন্য আমরা 3 সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত 3 যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি, সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি আমাদের। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে রিভিউ বৈঠকে বসেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানিয়েছেন, বর্ষার আগে বিদ্যুৎ দপ্তরের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই রিভিউ বৈঠক। এছাড়াও বিদ্যুতের ট্রান্সফরমারে করে নেশা সামগ্রী পাচারের বিষয়টি নিয়েও তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে, সবকিছু সামনে আসবে। বর্ষার আগে বিদ্যুৎ দপ্তরের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে রিভিউ বৈঠকে বসেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী জানান, প্রতিনিয়তই রিভিউ বৈঠক হয়ে থাকে বিভিন্ন স্তরে, তবে এদিন একেবারে উঁচু স্তর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত বৈঠক করা হচ্ছে। রাজ্যে বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাই সামনের বর্ষার ঋতুকে সামনে রেখে দপ্তরের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক। এদিন মন্ত্রী জানান, লক্ষ্য একটাই, যাতে রাজ্যের জনগণকে সঠিক
সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায়, বিদ্যুৎ পরিষেবা যাতে বিঘ্নিত না হয়। মন্ত্রী এদিন প্রসঙ্গক্রমে বলেন যে গত বছর রাজ্যে ভয়াবহ বন্যার ফলে বিদ্যুৎ দপ্তরের অনেক ক্ষতি হওয়া সত্ত্বেও দপ্তরের কর্মী থেকে শুরু করে আধিকারিকদের পরিশ্রমের ফলে সবকিছু খুব দ্রুত কাটিয়ে উঠে রাজ্যের জনগণকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হয়েছে। তবে তিনি এদিন স্বীকার করেন যে মাঝে মধ্যে বিদ্যুতের লাইন অফ করে সারাই করা হয়ে থাকে, এতে হয়তো বিদ্যুৎ কিছু সময়ের জন্য থাকে না। এখানে অনেকে ভুল করে বলে থাকে লোডশেডিং হয়েছে, তবে পাওয়ার কাট এবং লোডশেডিং কিন্তু এক নয় বলেও এদিন স্পষ্ট করেন তিনি। তবে তিনি বলেন লাইন না কেটে কিভাবে বিদ্যুৎ সারাই করা যায় এদিকটিও নিগম দেখছে। এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি, যদিও এর আগে আমাদের রিভিউ মিটিং করেছে, সেক্রেটারি লেভেলে করেছে, আমাদের এমডি লেভেলে করেছে, আর অন্যরা জিএম লেভেলে করেছে। এখন তবু আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না, কতটুকু আমাদের যে নড়বড়ে পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন জান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং কেউ 24 ঘন্টা পর্যন্ত কাজ করছে এবং যাতে কোনো মতেই আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় এগুলো আমরা খেয়াল রাখছি। তারপরেও উপরের দিকে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে যেটুকু দায়িত্ব দিয়েছি সেগুলি সঠিকভাবে করেছি কিনা আজকে সেই জন্য আমরা একটা রিভিউ মিটিং করতে যাচ্ছি। এদিন মন্ত্রী গত কয়েকদিন আগে বিদ্যুতের ট্রান্সফরমারে করে নেশা সামগ্রী পাচারের প্রসঙ্গেও বলেন যে এগুলো রাজ্যে ব্যবহৃত হওয়া ট্রান্সফরমার নয়। এছাড়া আগরতলার 79 টিলাই এবং উদয়পুরে ট্রান্সফরমার নষ্ট হলে ঠিক করা হয়, আর প্রয়োজন হলে জরুরি অবস্থায় রাজ্যে অবস্থিত 3টি কোম্পানি থেকে ট্রান্সফরমার আনা হয়ে থাকে। তবে ঘটনার সাথে সাথেই দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে এই ট্রান্সফরমারগুলো পরীক্ষা করে দেখেন যে এগুলো রাজ্যে ব্যবহৃত হওয়া ট্রান্সফরমার নয়। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ, সবকিছু সামনে চলে আসবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
সকলকে স্বাগত। দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টজনরা। বিচারপতি ভুবন রামকৃষ্ণ গবাই বুধবার দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি। প্রথম বৌদ্ধ হিসেবে ভারতের প্রধান বিচারপতি হলেন গাভাই। শপথ গ্রহণ শেষ হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনেকেই। এই শপথ গ্রহণের মাধ্যমে তিনি ভারতের ইতিহাসে তপশিলি জাতি থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবেও দেশের সর্বোচ্চ বিচারপতি পদে অধিষ্ঠিত হলেন। 1960 সালের 24 নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণ করেন বিচারপতি গবাই। 1985 সালের 16 মার্চ বার কাউন্সিলে যোগদান করেন। 1987 থেকে 1990 সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেন তিনি। পরে মূলত নাগপুর বেঞ্চে আইনজীবী হিসেবে কাজ করেন। তিনি নাগপুর ও অমরাবতী মিউনিসিপাল কর্পোরেশন এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন। 1992 থেকে 1993 পর্যন্ত নাগপুর বেঞ্চে অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্লিডার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 2000 সালে 17 জানুয়ারি গভর্নমেন্ট প্লিডার এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। 2003 সালের 14 নভেম্বর বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং 2005 সালের 12 নভেম্বর স্থায়ী বিচারপতি হন। এরপর মুম্বাই, নাগপুর, ঔরঙ্গাবাদ এবং পানাজির বেঞ্চে নানা ধরনের মামলার শুনানি করেছেন। 2019 সালের 24 মে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে উন্নীত হন। জানা যায়, গত 6 বছরে বিচারপতি গবাই প্রায় 700টি বেঞ্চে অংশগ্রহণ করেছেন, যেখানে সাংবিধানিক ও প্রশাসনিক আইন, দেওয়ানি এবং ফৌজদারি মামলা, বাণিজ্যিক বিবাদ, সালিসি, বিদ্যুৎ, শিক্ষা ও পরিবেশ আইন সহ নানা বিষয়ে রায় প্রদান করেছেন তিনি। এই দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তিনি শুধু নতুন অধ্যায় শুরু করলেন না, বরং ভারতীয় বিচার ব্যবস্থার এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরো জোরদার করা হলো। 2023 সালে তাকে ওয়াই থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার নতুন করে 2টি বুলেট প্রুফ গাড়ি বরাদ্দ করা হয়েছে এবং তার দিল্লির বাসভবনের বাইরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সূত্রের দাবি, এই পদক্ষেপের পেছনে রয়েছে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। বিশেষ করে গত 22 এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি দেখা গেছে। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত চালায় অপারেশন সিঁদুর। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জয়শঙ্কর হয়ে ওঠেন সম্ভাব্য লক্ষ্য। তাই তার নিরাপত্তা ঘিরে নেওয়া হয় এই কঠোর পদক্ষেপ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সাড়া দিল না এলাহাবাদ হাইকোর্ট। রাহুলের নাগরিকত্ব প্রশ্নে একই ব্যক্তির এটি তৃতীয় মামলা, যার আগের আবেদনগুলিও আদালতে খারিজ করা হয়েছে বলে জানা গেছে। রাহুলের আরো একটি পাসপোর্ট আছে, তার প্রমাণ কোথায়? শুধু কাগজ দিলেই হবে না, মন্তব্য 2 বিচারপতি ডিভিশন বেঞ্চের। ভিয়েতনামে প্রবেশ করার সময় রাহুল ব্রিটিশ পাসপোর্ট দেখাচ্ছেন বলে একটি ভিডিও রয়েছে। তাছাড়া ব্রিটিশ সরকার তার পাসপোর্ট ভারত সরকারকে পাঠিয়েছে। কমপক্ষে 200 পাতার নথি আমি দেখাতে পারি যে রাহুল গ্রেট ব্রিটেনের নাগরিক, এমনটাই দাবি মামলাকারী ভিগনেস শিশিরের। গোপনীয়তার কারণে তিনি দিচ্ছেন না, তাই কেন্দ্রের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। ফের একবার পিছিয়ে গেল পশ্চিম বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। এ নিয়ে সুপ্রিম কোর্টে 18 বার পিছিয়ে গেল ডিএ মামলা। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী শুক্রবার।
কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ সমতুল্য হারে ডিএ পাওয়ার দাবিতে পশ্চিম বাংলা সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে, আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হচ্ছেন আবেদনকারীরা। বুধবার ফের হতাশ হলেন তারা। এই দিনও তালিকার একেবারে নিচের দিকে ছিল মামলাটি, ফলে এই দিনও শুনানি হলো না। শেষবার গত বছর 1 ডিসেম্বর মামলার শুনানি হয়েছিল, তারপর থেকে বারবার মামলার শুনানি পিছিয়ে গেছে। গত জুলাই মাসে ডিএ নিয়ে কলকাতার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এখন পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত, ফলে মামলার নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয়। বুধবারও মামলার নতুন করে শুনানি হওয়ার কথা ছিল, সেটাও হলো না। ফলে একেবারে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। দীর্ঘ 20 দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন পশ্চিম বাংলার হুগলির রিষ্টার বাসিন্দা ও বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার ওরফে পিকে সাউ। বুধবার সকাল 10:30 নাগাদ অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ও কূটনৈতিক আলোচনার পরই সফল হয়েছে এই প্রত্যর্পণ প্রক্রিয়া। পাঞ্জাবের পাঠানকোটে 24 নম্বর ব্যাটালিয়নে কর্মরত পূর্ণম। প্রসঙ্গত, গত 23 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঠিক পরদিন ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি এবং একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েন। এমন ঘটনায় সাধারণত দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং সংশ্লিষ্ট জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে পাকিস্তান প্রথমে তাকে ছাড়তে অস্বীকার করে। বহু কাঠখড় পোড়ানোর পর অবশেষে মুক্তি দেওয়া হয় তাকে। আগরতলা পুর নিগম উন্নয়নের কাজে জনগণের কোনো অসুবিধা যাতে না হয় সেদিকেই লক্ষ্য রেখে কাজ করে চলেছে। বুধবার স্থানীয় কর্পোরেটর এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে অভয়নগর বাজারের উন্নয়নের কাজে সরকারি জমি উদ্ধার কাজে উপস্থিত থেকে একথা বলেন মেয়র দীপক মজুমদার। এক্ষেত্রে উন্নয়নের কাজে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি। অভয়নগর বাজার সংলগ্ন উন্নয়ন কাজে সরকারি জমি দখলকারীদের কাছ থেকে বুধবার সরকারি জমি উদ্ধার করার কাজে হাত দেয় পুর নিগম। আগরতলা পুর নিগমের এই অভিযানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য পুর নিগমের আধিকারিকরা। মেয়র এ প্রসঙ্গে এদিন জানান যে বাজার সংলগ্ন স্থানীয় একজন সরকারি জমি দখল করে রেখেছিলেন। পুর নিগমের পক্ষ থেকে ওনার কাছে বারবার বলার পরও উন্নয়নের জন্য ওনার দখলীকৃত সরকারি জমি তিনি ছাড়তে নারাজ ছিলেন। তিনি এ বিষয়ে আদালতের দ্বারস্থও হন। আদালতেও তিনি এই সংক্রান্ত ব্যাপারে হেরে যান, ফলে পুর নিগমের পক্ষ থেকে ওনাকে নোটিশ দেওয়া হয়। তিনি শেষে নিজেই নির্মাণ কাজ ভেঙে দেন। এদিন পুর নিগমের পক্ষ থেকে সরকারি জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। মেয়র এদিন এমনটাও জানান, পুর নিগমের পক্ষ থেকে এরপরও ওনার বাড়ির সেপটিক ট্যাঙ্কের জায়গা ছেড়ে দেওয়া হয়। পুর নিগম উন্নয়নের কাজে জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে চলেছে বলেও জানান তিনি। এই ক্ষেত্রে বাজার উন্নয়নের কাজে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি। সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে এখানে জ্যোতির্লিঙ্গ পরমা বলে এক ব্যক্তি আছেন, যার বাড়ি আছে এখানে। তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন বা ওনার জমিটা অ্যাকচুয়ালি আমাদের সরকারি জায়গায়। তো উনি মানতে চাইছিলেন না। উনি আমাদের যখন এই ওয়ার্কটা করা হচ্ছে ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন। যাই হোক, আমাদের কর্পোরেটর এমআইসি মেম্বার যিনি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে আলাপ আলোচনা করেছেন, আমার সঙ্গে করেছেন। তো ওনাদেরকে একটু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি। ঠিক আছে, একটা এমএলএ সেটেলমেন্ট হোক, কাছে বন্ধ না হয়, ওনারা যাতে সহযোগিতা করে সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমরা কথা বলেছি, আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলেছেন, কিন্তু ওনারা সে বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি, বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন। মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, বলেছেন এটাই সঠিক যে এই জায়গাটা সরকারি জায়গা। তো আমরা আজকে এসেছি। তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম। উনি প্রথম দিকে আমি যখন ভিজিট এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না, কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন, আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোক চাইছেন যে একটা জায়গা, সবাই যখন জায়গা ছেড়েছেন, সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য,
সেক্ষেত্রে উনি যেহেতু করেন, উনি এখন বুঝতে পেরেছেন যেটা ওনার করা উচিত। উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন। আমরা বাকিটা ক্লিয়ার করব। তো তারপর আমরা মানবিক কারণে ওনার যে সেফটি ট্যাঙ্কটা আছে ওটা আমরা ছেড়ে দেবো যাতে ওনার ক্ষতি না হয়। তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ সারা শহরে আমরা কাজ করি, তখন আমরা দেখি যত কিছু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা না করে তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না সেভাবে আমরা করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। আগামী 17 মে কালীবাজারে বামুটিয়া ডেয়ারি ইউনিট 2 এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি হবে নর্থ ইস্টের সবচেয়ে বড় দুধের ডায়েরি। এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অনেকে। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এটি 15 মে উদ্বোধনের কথা ছিল, কিন্তু সেদিন কেন্দ্রীয় মন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গুয়াহাটিতে থাকার কারণে এদিন উদ্বোধনের দিন ধার্য করা হয়নি। আগামী 17 মে সকাল 10টায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং রাজ্যে আসবেন। এরপর বেলা 11টায় তিনি বামুটিয়া ডেয়ারি ইউনিট 2 এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে তিনি জানান। আমাদের গোমতী ডায়েরির 15 তারিখে 15 মে উদ্বোধনের কথা ছিল। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফ লালন সিংয়ের মাধ্যমে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে এই শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল। তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ বৈঠক গুয়াহাটিতে, ওনার বৈঠক 15 তারিখ থাকার কারণে উনি 17 তারিখ সকাল 10টায় আসবেন আগরতলায়। এসে আমাদের 11 তারিখ অর্থাৎ 17 মে সকাল 11টায় গোমতী প্ল্যান 2 আমাদের বামুটিয়ার এই প্ল্যান্ট ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার নোনাছড়া এডিসি ভিলেজের দত্ত মলসুম পাড়ায় একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল এই যোগদান সভার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা এবং বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ দলের অন্যান্য নেতৃত্ব। যোগদান সভায় মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বিভিন্ন দলের সমর্থক 9 পরিবারের 36 জন ভোটার বিজেপির পতাকা তলে যোগ দেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে এদের বরণ করে নেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। নোনাছড়া বিসি দত্ত মলসুম কমিটি আজকে দীর্ঘদিনের সিপিএম ত্যাগ করে আজকে বিজেপিতে ওরা সামিল হয়েছেন। 9 ফ্যামিলি 37 ভোটার। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি চ্যালেঞ্জে বলছি আমি জিতেন বাবুকে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী 2028-এ আমি চ্যালেঞ্জ করেছিলাম যে একটা সিট পাবে না কংগ্রেস এবং সিপিএম। তার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই যে পার্টির সংগঠন যেভাবে আমাদের শক্তিশালী করা হয়েছে, বুথ শক্তিশালী শক্তি কেন্দ্র মণ্ডল যেভাবে জয়েনিং প্রোগ্রাম হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, আপনারা সবাই জানেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে খালি হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। এই সিপিএম আমাদের দীর্ঘদিনের, আমাদের 35 বছর আমাদেরকে ঠকিয়েছে। সিপিএম আমাদেরকে এই জনজাতি, বিশেষ করে জনজাতিদেরকে ভোটে রাজনীতি করেছে। সিপিএম আমাদের এই উন্নতি করে নাই, 35 বছর আমাদের লুণ্ঠন করেছে। রাজ্যে ফের ভয়াবহ যান দুর্ঘটনা। 3 বন্ধুর মধ্যে একজনের মৃত্যু, গুরুতর আহত আরো 2 জন। ঘটনা উদয়পুর পালাটানা শীতলাবাড়ি এলাকায়। জানা যায় যে একটি গাড়ির সাথে স্কুটির সংঘর্ষে এই বিপত্তি। নিহতের নাম জয়ন্ত দেবনাথ, তার বাড়ি পালাটানা শীতলাবাড়ি এলাকায়। একই স্কুটিতে থাকা অপর 2 জনের মধ্যে প্রাণকৃষ্ণ গিরিকে গোমতী জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। অপরজন সাগর দেবনাথ গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে বুধবার জানান অগ্নি নির্বাপক দপ্তরের জনৈক কর্মী।
12টা 27-28 এরকম বাজবো। আমরা কাকুগঞ্জ ফায়ার সার্ভিস একটা কল আছে, অ্যাক্সিডেন্ট কল হয়েছে, ওইটা হচ্ছে পালাটানা শীতলাবাড়ি। তখন আমরা যতের দিকে নাই, দেখি একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, 3জন ক্যাজুয়ালিটি আছে। আমরা 3জন ক্যাজুয়ালিটিকে নিয়ে ট্যাপিনা গুরুতর অবস্থায় বুঝে আমরা ট্যাপিনা হসপিটালে নিয়ে এসেছি। কি অবস্থায় আছে এখন বর্তমান? আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। পেট্রোল পাম্পে রয়েছে ঠান্ডা জলের ব্যবস্থা, কিন্তু জল থাকলেও ওই জল আয়রন যুক্ত বলে অভিযোগ স্থানীয়দের। এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাই এক প্রকার বাধ্য হয়ে বুধবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে জোলাইবাড়ি পুরাতন পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান স্থানীয় যান চালকরা। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত শুভ্রজিৎ পোদ্দারের পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে জলের ব্যবস্থা থাকলেও ওই জল আয়রন যুক্ত বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজন থেকে শুরু করে পার্শ্ববর্তী দুটো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসে এই পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু দেখা যায় এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এই বিষয়ে স্থানীয় যান চালকরা পেট্রোল পাম্পের মালিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে বুধবার ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজনদের রক্ষণার্থে পেট্রোল পাম্পের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় যান চালকরা। সকলের দাবি পেট্রোল পাম্পে যেন বিশুদ্ধ জল সরবরাহ করা হয়। পেট্রোল পাম্পের জলে আয়রন যুক্ত হওয়ায় সত্যতা স্বীকার করেন পাম্পের দায়িত্বে থাকা ম্যানেজার। তিনি জানান এই পাম্পের মালিক শুভ্রজিৎ পোদ্দার ও সুব্রত পাল কর্মসূত্রে আগরতলায় থাকেন। তারা আগরতলা থেকে এই পেট্রোল পাম্পটি পরিচালনা করছেন। এই জলের বিষয়ে পাম্পের মালিককে জানানো হয়েছে বলে জানান ম্যানেজার। জলটা নিয়ে অভিযোগ করতেছে বলতে, জলটা নিয়ে তারা আইছিল, জলটা একটু কার্ডিসটা আমরা পাল্টানো হয়েছিল। ওইগুলোর পরে কার্ডিসটা খারাপ হয়েছে, আমার মালিক আমরা জানানো হয়েছে, আর কার্ডিসের লোককে এটাও জানানো হয়েছে। কালকে বছর মধ্যে আইয়ে রেখে চলে যাবে কথা হয়েছে। এমনি জলটা তো আয়রন আছে না? আয়রন আছে বলতে এটা কার্ডিসটা খারাপ হয়েছে, এই জায়গায় এরকম হয়েছে, কিন্তু লোক আইতেছে, মালিকেরও জানাইছি, মালিকের লোকের বলছে মানে যে এখন ওঠার আর কি তাই তাই আইব ওই কথা হয়েছে। তাই এরপরে আমি তারা জানাচ্ছি, তারা এ ব্যাপারে স্থানীয় লোকজনেরা জানান এই পেট্রোল পাম্প থেকে স্কুলের ছেলেমেয়েরা ও স্থানীয় লোকজন জল নিয়ে পান করে, কিন্তু জলের যে অবস্থা এমনিতেই গরম, তার উপর এই জল পান করলে ডায়রিয়া হয়ে যাবে বলে জানান তিনি। এখানে জোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, তারপরে ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল, এরা সবাই নাকি এখান থেকে জল নিয়ে খায়। কিন্তু যে জলের যে অবস্থা, এগুলো তো এরা প্রতিনিয়ত এমনিতে গরম, আরও ডায়রিয়া হয়ে যাবে এই জল দিয়ে তারা যদি জল খায়। কিন্তু তারা নাকি যখন কইছি যে জলটা এরকম কি লেগে মালিকে নাকি উল্টাপাল্টা ব্যবহার করছি, খারাপ ব্যবহার করছি, এরকম নাকি আমরা শুনছি এক্ষণে। তো এটা তো হয় না, এইভাবে তো হয় না। আর এমনিতেই এটার নাম অনেক কমপ্লিট। হ্যাঁ, আমরা একটা স্ট্যান্ড আছে এখানে, আমরা আমাদের কোনো কথাই তারা শুনে না। এই বিক্ষোভের কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় জোলাইবাড়ি ফাঁড়ি থানার ওসি খোকন চন্দ্র দাস সহ পুলিশ কর্মীরা। অবশেষে ওসির হস্তক্ষেপে সকলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত হলেন বড় ভাই এবং বৌদি। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে মধুপুর থানাধীন পাথারিয়ার দ্বার তাঁর তালা বেড়া সংলগ্ন 102 নম্বর গেট এলাকায়। জানা গেছে রশিদ মিয়া ও তার স্ত্রী মিনা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল তার ছোট ভাইয়ের। সেই ঘটনাকে কেন্দ্র করে সামান্য একটি বিষয় নিয়ে এদিন গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ছোট ভাই সাজেন মিয়ার আঘাতে গুরুতর আহত হয় রশিদ মিয়া এবং তার স্ত্রী মিনা আক্তার। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।
আজকে বাড়ি বাড়ি আমরা জবে হয়েছিল, এবারে আমরা হয়েছে এবারে বাড়িতে বসে রয়েছি, মোবাইলে বসে রয়েছে, বসে পরে সে লাথি মারছে আয়ের বাদে রিডেলে পরে নাম সাধন কি হয় আপনার ভাই, ছোট ভাই। আপনার ঘরে ঢুকে মারধর করছে? বাইরেও আপনার ওয়াইফেরও কি আক্রমণ করছে? আক্রমণ করছে। আপনার কেন, আপনার কি কারণে হ্যাঁ কি কইছে? হ্যাঁ আয়া করছে বাতাস শরীর খারাপ ফিরে কেমন হয়েছে কেমন হয়েছে, আমি আজ 2 দিন দাঁড়াইছি, আজকে ডাক্তার ওষুধ নিয়েছি, আস্তে আস্তে যাইতো ওই হেন গেলাম কিরে হেন এলাম কিরে এই এলাকাতে 2 দিন করে কাজে পারে। আপনারা কি দিয়ে মারধর করছে? এটা কাঠ। উত্তর ত্রিপুরার পূর্তি হায়ার সেকেন্ডারি মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে 8 জন ছাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর দমকল কর্মীরা তাদের কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সবাই সেখানেই চিকিৎসাধীন। পূর্তি হায়ার সেকেন্ডারি মাদ্রাসার ইনচার্জ ফোন করছেন আমরা যে বাসপুরে বাস পড়ার শব্দতে গিয়া অনেকটি পোলাবান একসঙ্গে ইঞ্জুরি হচ্ছে, তাড়াতাড়ি যাওয়ার লাগে। তো আমরা গেলাম যথারীতি গিয়ে দেখলাম যে আসলে অনেকগুলো স্টুডেন্ট, টোটাল 8 জন আমরা নিয়ে আসি হসপিটাল দিয়েছি। সুহানা, মুরাফা, সুমা, সুমাইয়া, সাজিদা, জামিলা, তামান্না, তামিনা, এরা সব। মূলত ওদেরকে কুর্তি থেকে নিয়ে এসেছে, কুর্তি মাদ্রাসা থেকে মোস্ট প্রবলি। তো বজ্রপাতের কারণে সাডেনলি অনেকগুলো ছাত্রী একসাথে ফেইন্ট হয়ে যায় এবং ওদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের অস্বস্তি ভাব, আনকনসিয়াসনেস এই অবস্থায় নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আমি প্রত্যেকটা ছাত্রীকেই ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছি ফার্দার ম্যানেজমেন্টের জন্য। টোটাল 8 জন এসেছিল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।